হ্যালো, আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের বিনোদন দিদি আরও একটি নতুন কাহিনী নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে তোমাদের মূল গল্পে নিয়ে যাই। আমি রিমি, বয়স ২২ বছর। আমি কলেজ থার্ড ইয়ারের ছাত্রী। আমার গায়ের রং ফর্সা, আমি ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। আমি দেখতে খুবই সুন্দরী। আমার বাবা একজন বড় ব্যবসায়ী। আমি বাড়ির একমাত্র মেয়ে, আর আমার কোনো দাদা বা ভাই বোন নেই, তাই আমার কোনো কিছুর অভাব নেই। না চাইতেই সব আগে থেকে পেয়ে যাই। আমি যখন রাস্তা দিয়ে যাই, ইয়াং ছেলে হোক বা কোনো বুড়ো, সবাই আমাকে চোখ দিয়ে দেখে, যেটা অবশ্যই আমার খুব ভালো লাগে। তাই আমি যখনই বাইরে যাই, বেশিরভাগ সময় ছোট জামাকাপড় অথবা স্কিন টাইট জামাকাপড় পরে থাকি। আমার বেশিরভাগ বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমার ইচ্ছে থাকলেও জানাজানি হয়ে যাবার ভয়ের কারণে কখনো করিনি। তাই আমি এখনও ইনট্যাক্ট। গ্রামে আমাদের একটা ফার্ম হাউস আছে, যা চারিদিকে এত পরিমাণে ঘন গাছপালায় ভর্তি যে বাইরে থেকে দেখে বোঝা যায় না যে এর মধ্যে একটা ফার্ম হাউস আছে। এটা বাবার পৈতৃক সম্পত্তি। আমি আমাদের ফার্ম হাউসে বেড়াতে গিয়েছিলাম, তা প্রায় ১০ বছর হয়ে গেছে। তারপর থেকে এখনও পর্যন্ত আর যাওয়া হয়নি। আমাদের ফার্ম হাউসে একটা কেয়ারটেকার আছে, যার নাম সুনীল। তাকে আমি সুনীল জেঠু বলেই ডাকি। সে আমার বাবার থেকে প্রায় ৯ বছরের বড়। সুনীল জেঠুর বয়স এখন প্রায় ৬০। সুনীল জেঠুর বউ প্রায় ২০ বছর আগে ক্যান্সারে মারা গেছে। সুনীল জেঠুর এক মেয়ে আছে, যার বয়স ৩০ বছর। তার প্রায় ৯ বছর আগে বিয়ে হয়ে গেছে। এখন তার একটা ৬ বছর বয়সের ছেলে সন্তান আছে। সুনীল জেঠু ১৬ বছর বয়স থেকে আমার ঠাকুরদার কাছে কাজ করত। তখন থেকে এখনও পর্যন্ত সে প্রায় ৪০ বছর ধরে আমাদের ফার্ম হাউসেই আছে। এখন সে আমাদের ফার্ম হাউসে একা থাকে ও আমাদের ফার্ম হাউস দেখাশোনা করে। বাবা তাকে এখন প্রচুর টাকা মাইনে দেয়। আজ থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হলো। এখন প্রায় ৩ সপ্তাহ ছুটি আছে। রাতে একসাথে খাওয়া দাওয়া করার সময় বাবা বলল, রিমি, তোর রেজাল্ট আউট হতে এখনও তো প্রায় ৩ সপ্তাহ বাকি। তুই বরং এই কটা দিন গ্রামে গিয়ে কাটিয়ে আয়। গ্রামের পরিবেশ থেকে কিছুদিন কাটিয়ে আসলে তোর মন মানসিকতাও ভালো থাকবে। আমার ব্যাপারটা বেশ ভালো লাগে, তাই আমি রাজি হয়ে যাই আর বললাম, এটা একটা ভালো আইডিয়া। বাবা বলল, তাহলে কাল সকালেই বেরিয়ে পড়, আমি কেয়ারটেকারকে বলে দিচ্ছি। আমি বললাম, ঠিক আছে। রাতে জামাকাপড় প্যাক করে নিলাম। আমি বেশিরভাগ জামাকাপড়ই হট ড্রেস নিলাম, তার মানে স্কিন টাইট টপ, লো রেস শর্ট প্যান্ট, টাইট ম্যাক্সি নাইটি, জিন্স প্যান্ট। পরের দিন সকাল হতে আমি বেরিয়ে পড়লাম। প্রায় দুপুর নাগাদ গ্রামে পৌঁছে গেলাম। রাস্তা খুবই খারাপ, তাই আমি ড্রাইভারকে আমাকে নামিয়ে দিয়ে চলে যেতে বললাম। ড্রাইভার বলল, ম্যাম, এখনও তো ফার্ম হাউস বেশ কিছুটা দূর আছে, আর আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আমি বললাম, কোনো অসুবিধা হবে না। ড্রাইভার ঠিক আছে ম্যাম বলে চলে গেল। আমি বিভিন্ন রকম চাষের ক্ষেত দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ জোরে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি নামল। আমি পুরো ভিজে গেছি। আমার পরনে থাকা সাদা রঙের স্ট্র্যাপ কুর্তি ভিজে গিয়ে পুরো আমার গায়ের সাথে লেগে গেছে। সৌভাগ্যবশত এই বৃষ্টিতে রাস্তার আশেপাশে কোনো লোকজন নেই। কোনো রকমে ফার্ম হাউস অবধি পৌঁছে গেলাম। আমি দরজা নাড়াতেই সুনীল জেঠু দরজা খুলল। আমাকে দেখতেই সুনীল জেঠুর চোখ যেন আমার দিকে আটকে গেছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন এক্ষুনি আমাকে... আমি লক্ষ্য করলাম সুনীলের লুঙ্গি উঁচু হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, জেঠু, আমার রুম কোন দিকে? আমার কথা বলতেই সে যেন সম্বিত ফিরে পেল। সুনীল জেঠু প্রথমে হচকুচিয়ে গেল। আমি বাঁকাটা নর্মালে নিয়েছি দেখে সেও নর্মাল হয়ে গেলেন। সুনীল জেঠু আমাকে রুমটা দেখিয়ে বলল, রিমি দিদিমণি, এই দিকে, আর একটা নতুন গামছা দিল। আমি একটা মুচকি হাসি দিয়ে ঘরে চলে গেলাম। সুনীল জেঠুর বয়স ৬০ হলেও তাকে দেখে বোঝা যাচ্ছে সে এখনও খুবই বলিষ্ঠ। তার হাইট প্রায় ৬ ফুট। গ্রামের লোকজন অতিরিক্ত খাটাখাটনি করে, তাই মনে হয় তাদের শরীর এরকম। রুমে এসে আমি ফ্রেশ হলাম ও একটা স্কিন টাইট টপ ও একটা লোরের শর্ট প্যান্ট পরলাম। স্কিন টাইট টপ পরার কারণে আমার আকৃতি পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে, আর উপরের দিকে কিছুটা অংশ দেখা যাচ্ছে। ডাইনিং রুমে এসে দেখছি সুনীল জেঠু আমার জন্য থালায় খাবার রেডি করে রেখে দিয়েছে। এদিকে বাইরেও বৃষ্টি থেমে গেছে। আমি খাওয়া দাওয়া সেরে বারান্দায় গিয়ে বসলাম। দেখলাম সুনীল জেঠু সেখানে বসে আছে, বিড়ি টানছে। আমি সুনীল জেঠুর সামনে যেতেই সে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে নিল।
আমি সুনীল জেঠুর পাশে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম সুনীল জেঠুর আবার লুঙ্গি উঁচু হয়ে গেছে। আমি ভালোভাবে বুঝতে পারলাম যে সুনীল জেঠুর একটু আলুর দোষ আছে। তারপর বেশ কিছুক্ষণ সুনীল জেঠুর সাথে গল্প করলাম। গল্প করার সময় আমি বহুবার লক্ষ্য করেছি সুনীল জেঠু বারবার কোনো না কোনো বাহানায় আমার কোমরে আর থাইয়ে হাত দিয়েছে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছিল, তাই আমি নর্মাল ছিলাম। আর আমি কিছু বলছিলাম না দেখে সুনীল জেঠু আরও বেশি বেশি এগুলো করেছিল। পরের দিন সকালে আমি গ্রামে ঘুরতে বেরোলাম। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর নদীর পাশে একটা চায়ের দোকান দেখলাম। দোকান যে চালাচ্ছে একটা বুড়ি। আমি একটা চা নিলাম। চা খেতে খেতে বুড়িটার সাথে বিভিন্ন রকম কথা বলছি। এর মধ্যে বুড়িটা আমাকে বলল, মামনি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমি বললাম, না দিদা, বল। তারপর বুড়িটা বলল, তোমাদের কেয়ারটেকার সুনীলের স্বভাবটা খুবই খারাপ। আমি ভাবলাম সুনীল জেঠু হয়তো এনার দোকান থেকে জিনিসপত্র বাকিতে নিয়ে গেছে, টাকা দেয়নি। কিন্তু তবুও আমি ভালো করে ব্যাপারটা বুঝতে বুড়িটাকে বললাম, কেন দিদা, কি হয়েছে? বুড়িটা বলল, সুনীলের খুব আলুর দোষ আছে, আর তোমার মতো যুবতী মেয়ে এখন তার সাথে এক বাড়িতেই আছে। তোমাকে দেখে সুনীল কখনো ঠিক থাকবে না। তুমি একটু সাবধানে থেকো। আমি বুড়ির কথাটা ভালোভাবেই বুঝতে পারলাম। বিকেলে আমি ঘরে খাটে বসে মোবাইলে দেখছে, এমন সময় আমার মনে হলো যেন আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই আমি চমকে গেলাম। দেখি সুনীল জেঠু। আমার নরমের সাথে একটা শক্ত কিছুর গুঁতো লাগল। আমি সাথে সাথে তাকিয়ে দেখলাম সুনীল জেঠুর উঁচু হয়ে আছে, আর তখনও আমার মোবাইলে চলছে। এদিকে আমি আগে থেকে খুব হয়ে আছি। আমি কি করব কিছু বুঝে উঠতে পারলাম না। হঠাৎ সুনীল জেঠু আমাকে ধরে শুরু করল। আমি নিজেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু সে এত শক্ত করে ধরেছিল আমি ছাড়াতে পারলাম না। কিছুক্ষণ পর সুনীল জেঠু আমাকে ছেড়ে দিয়ে বলল, দিদিমণি, আমাকে ভুল ভেবো না। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। আমি ভাবলাম আমার ইচ্ছা থাকলেও কখনো হয়নি, আর সুনীল জেঠু চাইলে আমাকে জোরজবস্তি করতে পারত, কিন্তু সে করেনি। এবার আমি আর কোনো কিছু না ভেবে কোলে বসে শুরু করলাম। আমি তার দেখে চমকে উঠলাম। আমি ভালোভাবে বুঝতে পারছি এ আমার কি অবস্থা করতে পারে। এটা ভেবে আমার একটু ভয়ও হচ্ছে। সুনীল জেঠুর দেখে আমার এখন ইচ্ছা পুরোপুরি চলে গেছে। জেঠু যেন পুরো পাগল হয়ে গেছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার হয়ে গেছে দেখেই সুনীল জেঠু খিলখিল করে হেসে বলল, দিদিমণি, আরেকটুখানি। আমি হাত পা ছড়িয়ে দিয়ে চুপ করে শুয়ে আছি আর হাঁপাচ্ছি। আমার যেন শরীরে আর একটুও শক্তি নেই। আমি প্রায় 1 ঘন্টা ওইভাবে শুয়ে থাকার পর উঠি। তারপর আমি রুম থেকে বাইরে বেরোলাম। আমি ঠিক করে হাঁটতে পারছি না। কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে আমি ছাদে আসি। দেখি সুনীল জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে টানছে। আমি ছাদের কানায় পাঁচিলে ভর দিয়ে দাঁড়ালাম। বেশ ভালো লাগছে। চারিদিকে সবুজ গাছ আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। চারিদিকে প্রচুর পরিমাণে ঘন গাছপালায় থাকার কারণে দাঁড়িয়ে থাকলেও কেউ দেখতে পাবে না। আমি এখন এতটাই ক্লান্ত যে আমার আর জেঠুকে বাধা দেওয়ার শক্তি নেই। এরপর থেকে আমি যতদিনই ফার্ম হাউসে ছিলাম, সুনীল জেঠু আমাকে রোজ। তার কিছুদিন পর আমি আবার আমাদের শহরের বাড়িতে চলে আসি। এইদিকে আমার পরীক্ষার রেজাল্ট বের হয়। আমি বেশ ভালো রেজাল্ট করেছি, কিন্তু আমার মন এখনও সেই ফার্ম হাউসেই পড়ে আছে। মন শুধু বলছে আবার কবে যাব। এইদিকে কলেজে ক্লাস শুরু হয়ে গেছে। এখন আমার সাহস আগের থেকে বেড়ে গেছে। কলেজের একটা ছেলে আমার দিকে তাকিয়ে থাকত, কথা বলতে চাইত। এবার আমি তার দিকে একটু অগ্রসর হলাম। সে আমার দিকে তাকালে আমিও মুচকি মুচকি হাসতাম। সে একদিন সাহস করে আমার দিকে এগিয়ে আসলো। আমিও তার সাথে হাসি মুখে কথা বললাম। সে আমার ফোন নাম্বার নিয়ে নিল। রাতে খাবার পর বিছানায় বসে সেই দিনের কথা ভাবছি। এমন সময় দেখি মোবাইলে একটা মেসেজ এসেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি সেই ছেলে দিয়েছে। তারপর কথা শুরু হলো। সেই দিন রাতে আর কথা বেশি হলো না, তবে আমি ভালো করে বুঝতে পারছিলাম যে সে আসলে কি চাইছে। আমিও মনে মনে রাজি ছিলাম। তবে আমি ইচ্ছা করেই একটু সময় নিচ্ছি। এভাবেই আমাদের কথা চলতে থাকল। তো একদিন আমরা দেখা করার জন্য একটা জায়গা ঠিক করলাম। তো বন্ধুরা, কেমন ছিল আজকের এই গল্পটি? তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো।